হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তড়িৎ রসায়ন। এই অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখবো এবং পাশাপাশি আমাদের বিগত বছরগুলোতে আসা কিছু সিকিউ আমরা সলভ করবো। এর মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। আচ্ছা, তো ফ্যারাডের সূত্র আসলে কি বলে? ফ্যারাডের সূত্র বলে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর প্রবাহিত, অর্থাৎ আমরা যদি তড়িৎদ্বারের মধ্যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর, সেটা যদি আমরা ডব্লিউ ধরি, সেটা হচ্ছে যে প্রবাহিত চার্জের সমানুপাতিক অথবা প্রবাহিত তড়িতের সমানুপাতিক। তার মানে কি আমরা কি লিখতে পারি? প্রবাহিত চার্জের সমানুপাতিক মানে কি? যে ডব্লিউ ইকুয়াল টু কিউ, তাই না? আচ্ছা, আমরা কি জানি? কিউ ইকুয়াল টু কিন্তু আইটি, তড়িৎ প্রবাহ ইনটু সময়, এটা আমরা জানি। আচ্ছা, তো এখান থেকে তাহলে কি লিখতে পারি আমরা? ডব্লিউ সমান সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে জেড কিউ। তাহলে এখানে আমাদের জেডটা আসলে কি, আমার জেডটা কি এখানে আমাকে সেটা আগে বুঝতে হবে। দেখো, জেড এখানে আসলে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তুল্যাঙ্ক, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো জেডেরও একটা সূত্র আছে, জেড নির্ণয় করার সূত্র। তো এম বাই ই এফ, ঠিক আছে? এখানে ই আসলে কি? ই হচ্ছে আমার তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, ঠিক আছে? তুল্য সংখ্যা বা কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আমাদের কত ইলেকট্রন ত্যাগ করলো বা গ্রহণ করলো, সেটাই হচ্ছে ই এর মান। এবং এফ এর মান কত? এফ এর মান আমরা দেখবো হচ্ছে 96,500 কুলম্ব, ঠিক আছে? এফ এর মান হচ্ছে 96,500 কুলম্ব। আচ্ছা, তারপর এখানে তাহলে আমরা ডব্লিউ সমান আসলে কি বসাতে পারবো? জেড কিউ যেহেতু আছে, তাহলে জেড এর জায়গায় আমরা কি বসাতে পারবো? এম বাই হচ্ছে ই এফ ইন্টু কিউ বসাতে পারবো, তাই না? আচ্ছা, তো এখন কিউ সমান আমরা কি জানি? আইটি। ওভারঅল আমরা এখানে ডব্লিউ সমান আমরা কি বসাতে পারবো? ডব্লিউ সমান আমরা লিখতে পারবো এম আই টি বাই হচ্ছে ই এফ। এটাই হচ্ছে আমার কি, যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যে তড়িৎদ্বার গুলো আমরা কি দ্রবণ হয়, সেই আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ জমা হয়, যে পরিমাণ দ্রবীভূত পর আমরা ডব্লিউ এর মান কি বের করে নিয়ে আসতে পারি? ডব্লিউ এর মান আমরা পাই হচ্ছে এম আই টি বাই ই এস, ঠিক আছে? এখানে আমরা ধরছি কিন্তু 1 ফ্যারাড, 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম্ব, ঠিক আছে? এখান থেকে আর কি কি আমরা আসলে সূত্র বের করতে পারি? আমরা অলরেডি কিন্তু একটা সূত্র দেখছি, এই যে ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, এটা আমরা সূত্র ব্যবহার করতে পারবো। ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, এটা আমরা ব্যবহার করতে পারবো, তাই না? এখানে হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু আমরা কিভাবে মানে ইউজ করতে পারবো? জেড আই টি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা জিনিস দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এই যে ডব্লিউ বাই, যদি আমরা এই এমটাকে নিচে নিয়ে আসি, এমটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে কত লিখতে পারবো আমরা? ডাব্লিউ বাই এম সমান কি আই টি বাই কত ই এফ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এন সমান আই টি বাই ই এফ। এটাও কিন্তু আমাদের এই ফ্যারাডের সূত্র থেকে আমাদের মোল সংখ্যা বের করার সূত্র, তাই না? এটা কি মোল সংখ্যা না? মোল সংখ্যা, এন আসলে কি এখানে? মোল সংখ্যা, মোল সংখ্যা। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের ই এর মান আমরা জানি, এবং এফ 1 ফ্যারাডের সমান কত? 96,500 সেটাও আমরা জানি। এখন আমাদের এই ফ্যারাডের সূত্র ব্যবহার করে আসলে আমাদের কি কি সৃজনশীল আসতে পারে বা কি ধরনের ম্যাথ আসতে পারে, এগুলো আমরা এখন দেখবো। তো দেখো, প্রথম যে সৃজনশীলটা ফ্যারাডের সূত্রকে কাজে লাগিয়ে বা ফ্যারাডের সূত্রের উপর ভিত্তি করে প্রথম সৃজনশীল আমরা দেখছি, সেটা হচ্ছে, দেখো, বলা আছে 250 মিলিলিটার এবং 0.5 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ আমাদের দেয়া আছে, এবং উদ্দীপকে ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের দ্রবণের মধ্য দিয়ে
2.5 এম্পিয়ার বিদ্যুৎ, অর্থাৎ এখানে কি দেয়া আছে, আমার আই এর মান দেয়া আছে 1 ঘন্টা, অর্থাৎ কি এখানে টি এর মান আমাদের দেয়া আছে। চালনা করা হবে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে এটা আমাকে বের করতে হবে। দেখো, দ্রবণের ঘনমাত্রা আমাদের বের করতে হবে। আচ্ছা, যখন আদিতে যখন ছিল আদি অবস্থানে বা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের পূর্বে ঘনমাত্রা কত ছিল? তড়িৎ বিশ্লেষণের পূর্বে ঘনমাত্রা ছিল হচ্ছে 0.5। তো তড়িৎ বিশ্লেষণের পর আমাদের এর ঘনমাত্রা কত হবে সেটা বের করে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে আমরা বের করতে পারি। তো প্রথমত দেখো, আমাদের যে তড়িৎ বিশ্লেষণের পূর্বে তড়িৎ বিশ্লেষণের পূর্বে তড়িৎ বিশ্লেষণের পূর্বে তড়িৎ বিশ্লেষণের পূর্বে আসলে কি ঘটে এখানে? আমাদের মোট মোল সংখ্যা, ঠিক আছে, এখানে আসলে কত মোল জিঙ্ক সালফেট ছিল এটা আমাকে আগে বের করতে হবে। কত মোল ছিল, যে এন ওয়ান আমরা বের করি তখন আসলে কি হবে, ভি ইন্টু এস আমরা জানি ভি সমান কত, 250 মিলিলিটার, সেটাকে আমাদের লিটারে প্রকাশ করতে হবে। কিন্তু এস আসলে কত, 0.5। আচ্ছা, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত আসে, 0.25 ইন্টু 0.5, কত আসবে, 0.1125। আচ্ছা, তার মানে তড়িৎ বিশ্লেষণের পূর্বে আসলে এখানে কত মোল আমাদের জিঙ্ক সালফেট দ্রবণ ছিল, 0.125 মোল। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণের পর আসলে কি ঘটে, তড়িৎ বিশ্লেষণের পর বিশ্লেষণের পর তড়িৎ বিশ্লেষণের পর আমরা এন টু তো আমরা বের করবো, তাই না? আচ্ছা, আমরা অলরেডি এন টু আমরা কিভাবে বের করতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে যে এন এর মানটা আমরা বের করবো সেটা কিসের উপর ডিপেন্ড করবে, এই যে আমাদের যে বিদ্যুৎ চালনা করছি আমরা 1 ঘন্টা ধরে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখন এন এর মানটা বের হবে। কিভাবে? দেখো, আমরা সূত্র অলরেডি শিখছি যে এন সমান হচ্ছে আই টি বাই টি এফ, তাই না? তাহলে এন টু সমান আমরা বলতে পারবো আই টি বাই টি এফ। এটা সমান আসলে কি বলা যায়, আই কত আমাদের দেওয়া আছে 2.5, টি কত দেওয়া আছে 1 ঘন্টা, মানে কত 3600 কিন্তু সেকেন্ড। ঠিক আছে, আমরা সেকেন্ডে প্রকাশ করবো সবকিছু। আচ্ছা, তারপর আমাদের এখানে দেখো ই কত, এইখানে জিঙ্ক আসলে কিভাবে আছে, জিঙ্ক 2+, মানে দুইটা ইলেকট্রন শিফট করে দ্রবণে দান করে, তাই না? অথবা সরি, ইলেকট্রনে দান করে কি দ্রবণে চলে আসে জিঙ্ক 2+ হিসেবে। তো এখন আমাদের এখানে হবে 2 ইন্টু এফ এর মান হচ্ছে 96,500। তো সুতরাং এন টু কত আসবে, এন টু এন টু হচ্ছে 2.5 ইন্টু 3600, নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 96,500, সেটা হচ্ছে 0.4666 মোল। বুঝলে? একটা কথা বুঝলে? আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে যে তড়িৎ বিশ্লেষণের দ্রবণের ঘনমাত্রা কত হবে এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এতটুকু আছে, তো কতটুকু পরিবর্তন হলো এটা তো আমাকে বের করতে হবে। যে তড়িৎ বিশ্লেষণের পর আসলে এখানে এন এর মান কতটুকু আমাদের কি হলো, কতটুকু মানে পরিবর্তন হবে এটা আমাকে আগে বের করতে হবে। মানে পরিবর্তিত যে মোল সংখ্যা সেটা আমাকে বের করতে হবে না? পরিবর্তিত মোল সংখ্যা তাহলে কত, সুতরাং পরিবর্তিত মোল সংখ্যা, পরিবর্তিত মোল সংখ্যা এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তিত মোল সংখ্যা যদি এন প্রাইম ধরি তাহলে কিভাবে বের করবো আমরা, n1 মাইনাস হচ্ছে n2, সুতরাং কত, এখানে কত বেরোবে, 0.125 মাইনাস 0.0466 মোল। তাহলে এখন কত আসবে, 0.125 মাইনাস, সরি এখানে আসে হচ্ছে 0.0783, এখানে আসে 0.0737 মোল। এখন এটা যদি চলে আসে, তো পরিবর্তিত মোল সংখ্যা আমরা পাইলাম, পরিবর্তিত মোল সংখ্যা পাইলাম হচ্ছে 0.080737 মোল। আচ্ছা, এটা যদি পাই, এখন আমাকে কি বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে, যে পরিবর্তিত ঘনমাত্রা। তাহলে আমরা দেখলাম যে পরিবর্তিত ঘনমাত্রা এখন তাহলে কত হবে, পরিবর্তিত ঘনমাত্রা সমান হচ্ছে পরিবর্তিত মোল সংখ্যা বাই কত, ভি। তাহলে এটা আমরা কত বের করতে পারবো, তাহলে পরিবর্তিত মোল সংখ্যা কত, 0.0787। আর নিচে কত থাকবে, ভি সমান কত থাকবে, ভি হচ্ছে
মানে দেয়াই আছে পাত্রের কত আয়তন ছিল আগে, আর 100 মিলিলিটার বা 0.25 এখানে তাহলে মোলার, তাহলে ঘনমাত্রা কত? এস প্রাইম যদি আমরা এটা ধরি, এটা হচ্ছে এস প্রাইম যদি ধরি তাহলে কত আসবে? তাহলে এস এর মান আসবে হচ্ছে আমার 0.314, 0.314 মোলার। এটাই হচ্ছে আমার যে পরিবর্তিত ঘনমাত্রা দ্রবণের, সেটা আমরা বের করতে পারলাম। ঠিক আছে, একদম ইজি জিনিস এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ মানে বর্তমানে খুবই আসতেছে এখন কিন্তু আমরা আমাদের এটা অবশ্যই ইম্পর্টেন্ট ভাবে সলভ করতে হবে, যদি মানে ইদানিং খুব এগুলো আসতেছে। আগে এই ঘনমাত্রা রিলেটেড ম্যাথ খুব একটা হ্যাঁ আসতো, কিন্তু মোটামুটি একটু কম দেওয়ার এর মধ্যে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ঘনমাত্রা খুবই আসতেছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা ট্রাই করবো এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে, তারপরে ম্যাথে আমরা যাই, দেখি কি বলা আছে এখানে। এখানে দেখো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল এই ম্যাথটা। এখানে আমাদের বলা আছে যে 1 নং পাত্রে ধাতব আয়নটি অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় ধরে প্রবাহিত করতে হবে? ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের কিসের মান এখানে নির্ণয় করতে হবে বলো দেখি। এখানে আমাকে টি এর মান কিন্তু নির্ণয় করতে হবে। আচ্ছা, টি এর মান যদি নির্ণয় করতেই হয় তাহলে আমাকে কোন করে যে 1 নং পাত্রে, 1 নং পাত্রে কি দেয়া আছে? 1 নং পাত্রে আমার দেয়া আছে হচ্ছে আমার এস এর মান দেয়া আছে কত? 0.5 মোলার। তারপর কি দেয়া আছে? আমাদের ভি এর মান দেয়া আছে, ভি সমান হচ্ছে 0.02 লিটার। ঠিক আছে, ভি এর মান আমার দেয়া আছে। আচ্ছা, বুঝলাম। তো এখন এখান থেকে কি এন এর মান আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো আমরা এন এর মান বের করতে। এন সমান আসলে কত? এন সমান হচ্ছে 0.5 ইন্টু 0.02, মানে হচ্ছে ভিএস সূত্র দ্বারা এটা সমান আমরা কি জানি? ভিএস, তাই না? একটু আগেই আমরা বললাম এই জিনিসটা। 5 ইন্টু 0.02, তাহলে কত আসতেছে? 0.01, 0.01 মোল, 0.01 মোল আমরা পাইলাম। আচ্ছা, তো পরবর্তীতে বলছে কি প্রশ্ন আমরা লিখছে, 1 নং পদে ধাতব আয়নটি যতটুকু আছে আমাদের তার অর্ধেক পরিমাণ কিন্তু ক্যাথোডে সঞ্চিত করতে, মানে অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে হবে। তার মানে এন আছে হচ্ছে 0.01 মল, তাই না? তো 0.01 মল আছে, তার মানে আমাকে কি কতটুকু সঞ্চিত করতে হবে? অর্ধেক। সুতরাং এন প্রাইম আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে n/2। সেটা তাহলে কত হবে? 0.01/2 মল। এখানে আমরা এন প্রাইম কত আসবে? এন প্রাইম সমান আসবে হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা বুঝলাম। এতটুকু আমাকে কি করতে হবে? সঞ্চিত করতে হবে। আচ্ছা দেখো, আমরা সূত্র অলরেডি শিখছি কিন্তু যে এন ইকুয়াল টু আইটি বাই হচ্ছে ই এফ। এই সূত্রের মধ্যে আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি এই সূত্রের মাধ্যমে, তো এখন আমরা কি জানি যে এন প্রাইম সমান হচ্ছে আইটি বাই হচ্ছে ই এফ। আমাদের আসলে টার্গেট কি, মানে কি বের করবো? সময় বের করবো। তাহলে সময় বের করতে গেলে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এন প্রাইম ই এফ বাই হচ্ছে কত? আই। আচ্ছা, এটা যদি হয় এন প্রাইম সমান কত পাইছি? 5 ইন্টু 10 ইনভার্স 3 কিন্তু ই এর মান আমরা কত পাইছি? ই হচ্ছে এখানে দেখো কি দেওয়া আছে? 3 2 প্লাস, তার মানে দুইটা ইলেকট্রন তাকে কি করতে হবে? ইলেকট্রন ত্যাগ করে কিন্তু দ্রবণে আসতে হবে, তার মানে দুইটা ইলেকট্রন, মানে হচ্ছে ই এর মান 2, এফ এর মান কত? 96,500। অথবা আমরা ই এর মান আমরা কিভাবে পেবো? যে যোজনী পদ্ধতি আছে এটা তো পুরো, এটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, আই এর মান কত আছে? 2। সুতরাং টি সমান কত? টি সমান আমরা এখানে পাবো ক্যালকুলেটরে 5 + 3 ইন্টু 2, আমাদের 400। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আসলো হচ্ছে 482.5, 482.5 সেকেন্ড। এখন তুমি যদি সেকেন্ডে রাখো তাও অ্যান্সার হবে, তুমি যদি মিনিটে রাখো নিয়ে যাও তাও হবে, তুমি যদি ঘন্টায়, যেটাই ইচ্ছা। আচ্ছা, সেকেন্ডে রাখলাম, তাহলে এত সেকেন্ড পর আমার কি কি করবে? অর্ধেক পরিমাণ ক্যাথোডিক নিয়ে কি হবে? সঞ্চিত হবে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে ম্যাথে আমরা যাই। কি বলা আছে? মানে বলা আছে যে উদ্দীপকের পাত্র 1, দেখো এই যে পাত্র 1,
মাত্র একটা ধাতব আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন, মানে কিসের মান নির্ণয় করতে বলছে বলতো? কত কুলম্ব বিদ্যুৎ মানে কি, এখানে কিউ এর মান নির্ণয় করতে হয়েছে, চার্জের মান নির্ণয় করতে হয়েছে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমার ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ, তাই না? আচ্ছা, এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে? আচ্ছা, আইটি সমান আমরা কি জানি? এম কিউ বাই ই এফ, তাই না? আচ্ছা, এবং এই জায়গাটাতে দেখো আমার কি দেয়া আছে, আমার কি এন এর মান বা ডাব্লিউ এর মান কোনো কিছু দেয়া আছে? আচ্ছা, এন এর মান বা ডাব্লিউ এর মান যদি কোনো কিছু দেয়া নাই থাকে, তাহলে আমরা এখানে তাহলে কিভাবে বের করতে পারবো? দেখো, এখানে আমরা ইজিলি বের করতে পারবো, সেটা হচ্ছে আমরা এন এর মান কিন্তু এখান থেকে বের করতে পারতেছি। কিভাবে সেটা? এই যে এন এর মান হচ্ছে এখানে 0.05 ইন্টু 0.0, আচ্ছা এটা তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আসলে 0.1 নাকি 0.01? আচ্ছা, 0.01 হবে। এটা হচ্ছে 0.01, তার সামনে একটা পয়েন্ট আছে, এটা বোঝা যাচ্ছে না, এটার সামনে একটা পয়েন্ট আছে। 0.01 মোলার, তাহলে এটা সমান কত আসবে? এন এর মান, এন এর মান আসলে হচ্ছে আমার 0.05, 0.01, 5 ইন্টু টেন ইনভার্স ফোর, 5 ইন্টু টেন ইনভার্স ফোর মোল, তাই না? আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো এখন আমাকে কি বের করতে হবে? দেখো, এখান থেকে কিন্তু আমরা সূত্র জানি কি, এন সমান হচ্ছে আইটি বাই ইএফ। তো এখানে আইটি বাই ইএফ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আইটি সমান আসলে কত? আইটি সমান কত? কিউ। আমাকে কিউবের মানটাকে বের করতে হবে না? কিউ সমান কত? এন, এন আসলে এখানে কত? এন হচ্ছে আমার টু, কিন্তু ই সমান কত? ই সমান হচ্ছে টু। আচ্ছা সরি, আমরা এন সমান পাইছি হচ্ছে কত? এন সমান আমরা ভুল লিখলাম কেন? এন সমান আমরা পাইছি হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু টু ইন্টু এফ, মানে হচ্ছে 96,500। ঠিক আছে, তো কিউ এর মান যদি আমরা বসাই দেই, তো কিউ এর মান বসালে কত আসে? কিউ সমান কত আসবে আমরা একটু লক্ষ্য করি। 2 ইন্টু 96,500 আসে হচ্ছে 96.5 কুলম্ব, 96.5 কুলম্ব। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো, একদম ইজি জিনিসটা আমাকে জাস্ট কি করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে ভালোভাবে, এবং কখন কোন সূত্র ইউজ করবো সেটা আমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এবং এটা মনে রাখার জন্য এমন না যে এটা মনে রাখার জন্য আহামরি কোনো কিছু করতে হবে বা শুধু মুখস্থই করতে হবে, সূত্রগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। কোন ম্যাথ কোথায় কাজে লাগবে, কোন সূত্র কোথায় কাজে লাগবে, সেটা মানে কিভাবে বুঝবো? আমরা প্র্যাকটিসের মাধ্যমে, তো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা, তারপর আমরা দেখি কি বলা আছে। এটা হচ্ছে আমার উদ্দীপকে উল্লেখিত বি অর্ধকোষ। এই যে বি অর্ধকোষ আমার এখানে, বি অর্ধকোষে কি বলা আছে? বি অর্ধকোষ হতে সি অর্ধকোষ 2 কিউ কুলম, 2 কিউ কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে কত গ্রাম ধাতু সঞ্চিত হবে, এটা আমাকে বের করতে হবে। তার মানে কিসের মান আমাকে নির্ণয় করতে হবে বলো দেখি? আমাকে কিন্তু এখানে ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে, তাই না? ডাব্লিউ এর মান কিন্তু নির্ণয় করতে হবে, একদম ইজি ম্যাথ। ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে। ডাব্লিউ কত? আচ্ছা, আমরা ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান জানি হচ্ছে এম আই টি বাই হচ্ছে ই এফ, তাই না? আচ্ছা, ই এফ। এখন এইখানে একটু লক্ষ্য করি যে আমাদের আসলে দেয়া আছে কি কি, এটাও তো আমাদের মেইন ফ্যাক্টর, তাই না? দেয়া আছে কি কি, এটা কিন্তু অবশ্যই বের করতে হবে। এখানে দেখো, আমাদের এম এর মান তো আমরা আশা করি বের করতে পারবো, বা এম এর মান তো আমাদের মুখস্থ আছে। আয়নের আণবিক ভর হচ্ছে 63, ঠিক আছে, 63 গ্রাম, এটা আমরা মনে রাখবো। তার 63 দশমিক সম্ভবত 5, 63 দশমিক, হ্যাঁ 63.5, শুধু 63। আচ্ছা, তারপর আমাদের কি লাগবে? কিউ এর মান এখানে আহ নির্ধারিত করলে, আচ্ছা, কিউ এর মান কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 2 কিউ পরিমাণ, তাই না? তো এখন একটা জিনিস এখানে বসাই, তাহলে কিউ এর মান আসলে কত? 2 কুলম্ব। কত গ্রাম ধাতু সঞ্চিত হবে, মানে ডাব্লিউ এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তো এখানে ই কত? ই অর্থ হচ্ছে ই কত? ই এর মান কিন্তু 2, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাবো? ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম আই টি, মানে হচ্ছে তোমার আইটি সমান কত? এম কিউ বাই হচ্ছে ই এফ। তো এখন আমাদের কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে? ডব্লিউ সমান হচ্ছে এম কত? 63.5 ইন্টু কিউ সমান কত? 2,
নিচে কত থাকবে? ই হচ্ছে 2 ইন্টু এফ কত? 96,500। সুতরাং ডব্লিউ এর মান আসতেছে আমার ক্যালকুলেট করলে 6.58 ইন্টু 10⁻⁴ গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? যে কত গ্রাম ধাতু সঞ্চিত হবে সেটা কিন্তু আমরা পাইলাম। এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা, তারপরে ম্যাথে আমরা যাইতেছি। এখানে দেখো আমার কি বলা আছে যে প্রথমত এ পাত্রের দ্রবণে 10 কুলম্ব বিদ্যুৎ 15 মিনিট ধরে চালনা করলে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? আচ্ছা বলেন। একদম হুবহু সেম ম্যাথটাই কি আমরা একটু আগে করি নাই? ঘনমাত্রা নির্ণয়ের যে ম্যাথটা আমরা একটু আগে, প্রথম ম্যাথটাই কিন্তু এরকম করছি। একদম হুবহু ম্যাথ। তার মানে এটা নিজেরা করার চেষ্টা করবা, এবং অবশ্যই অবশ্যই এটা কি মানে করার চেষ্টা করতে হবে, কারণ মানে এই রিলেটেড ম্যাথ খুবই আসতেছে, এগুলো মানে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। বুঝছো? এটা তুমি আশা করি করতে পারবা। তারপর তড়িৎ রাসায়নিক কোষে আমরা আসছি। তড়িৎ রাসায়নিক কোষ আসলে কি জিনিস? আচ্ছা দেখেন, আমরা এই অধ্যায়ে আসলে কি নিয়ে পড়াশোনা করতেছি সেটা হচ্ছে আমার তড়িৎ রসায়ন বা রসায়নকে কাজে লাগিয়ে আমার তড়িৎ উৎপন্ন করা বা তড়িৎকে ব্যবহার করাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন লক্ষ্য। তো তড়িৎ কোষের মধ্যে আসলে দুই ধরনের কোষ থাকে, সেটা হচ্ছে এক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, দ্বিতীয়ত কি থাকে? তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। এবং তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ রাসায়নিক কি দেখো আমাদের আরেকটু ভালোভাবে জেনে আসতে হবে। আমি ধরো উম, তড়িৎ কোষ, তড়িৎ কোষ সেটা কয় ধরনের? তড়িৎ কোষ দুই ধরনের। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য। আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক। আরেকটা হচ্ছে তড়িৎ তড়িৎ রাসায়নিক, তড়িৎ রাসায়নিক কোষ। এতটুকু আশা করি তড়িৎ রাসায়নিক এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্যটা কি? তড়িৎ রাসায়নিকে হচ্ছে আমার তড়িৎ শক্তি থেকে, আমার সরি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, রাসায়নিক শক্তি, চলো বলে কি যে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি সে কনভার্ট হয়, রাসায়নিক শক্তি হচ্ছে আমার তড়িৎ শক্তিতে কনভার্ট হয়, তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। আচ্ছা। আর তড়িৎ বিশ্লেষণতে কি হয়? তড়িৎ শক্তি ঠিক তার উল্টা, তড়িৎ শক্তি কিছু রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি আমাদের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি। ঠিক আছে, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। এটাই হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা দেখবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ আসলে কি ঘটে দেখি আমরা। তো তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এরকম, সবাই দুইটা পাত্র আমরা নেই, কিছুটা এরকম। আমরা আরেকটু বড় নেই। তারপর এইখানে আবার ভিতরে যে পাত্র থাকবে। আচ্ছা, এই পাত্রের মধ্যে দ্রবণ থাকবে। এই পাত্রের দ্রবণের মধ্যে, এই পাত্রের দ্রবণ থাকবে, এখানে হচ্ছে আমার বিভিন্ন দ্রবণ আছে। তো এখানে একটা ইলেকট্রোড ডুবানো হলো। ঠিক আছে, এখানে একটা ইলেকট্রোড ডুবানো হলো। এবং ইলেকট্রোড ডুবানোর ফলে আমাদের এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। এবং এই যে এটা হলো আমার, এই যে ইলেকট্রোডটা এটা হলো আমার অ্যানোড। ঠিক আছে, এটা কি অ্যানোড, আর এই যে এটা ইলেকট্রোড সেটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ক্যাথোড। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমাদের একটা বাল্বের সাথে করা হলো, যুক্ত করা হলো। তো বাল্বের সাথে যুক্ত করা হয় তো অবশ্যই বাল্বটা জ্বলে উঠবে। কারণটা হচ্ছে আমাদের এইখানে, এটা এই প্রান্ত হচ্ছে মাইনাস প্রান্ত, এই প্রান্ত হচ্ছে প্লাস প্রান্ত বা হচ্ছে ধনাত্মক প্রান্ত। তো এখানে কি করে ইলেকট্রনটা এখানে এই দিক বরাবর এই দিকে চলে যায়। ঠিক আছে, ইলেকট্রন এই দিক বরাবর চলে যায়, ইলেকট্রন কি হচ্ছে এটা, এখানে দেখা যাচ্ছে জি
যা কি জিঙ্ক টু প্লাস উৎপন্ন করে কিভাবে, সেটা হচ্ছে আমার এখানে ইলেকট্রোডে দুটো ইলেকট্রন ত্যাগ করে সে দ্রবণে চলে আসে জিঙ্ক টু প্লাস হিসেবে। আর এখানে কপার যদি আমরা কপার সালফেট যদি আমরা ব্যবহার করি, কপার সালফেট যদি ব্যবহার করি তাহলে এখানে Cu2 আয়ন কি হয় এখানে আসবে। পরবর্তীতে কি হয়, এখানে যে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে সেই দুটো ইলেকট্রন এখানে গ্রহণ করে কি ইলেকট্রনে গিয়ে জমা হয়ে থাকে। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি আশা করি। এবং পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে আবার এই তড়িৎ রাসায়নিক কোষে আমাদের একটা কি লবণ সেতু বসানো হয়, ঠিক আছে, লবণ সেতু বসানো হয়। এখন লবণ সেতু আসলে লবণ সেতুর মধ্যে কি কি থাকে, লবণ সেতুর মধ্যে থাকে হচ্ছে লবণ সেতুতে, এটা এমসিকিউ এ আসে মেনলি, লবণ সেতুতে কি কি থাকে, KCl, তারপর KNO3, তো এই জাতীয় কিছু কি থাকে আমাদের যৌগ থাকে, ঠিক আছে, যা এখানে কি করে আয়নের ভারসাম্য রক্ষা করে। কি বললাম, আয়নের ভারসাম্য রক্ষা করে, আয়নের ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য বা নিরপেক্ষতা রক্ষা করে, ভারসাম্য রক্ষা করে, রক্ষা করে। আচ্ছা, তো এরকম তড়িৎ রাসায়নিক কোষে আমাদের আবার অ্যানোডে কিন্তু জারণ ঘটে, ঘটে অ্যানোডে কিন্তু জারণ ঘটে। তো অ্যানোডে অ্যানোডের বিক্রিয়া ঘটে। যদি আমরা জিঙ্ক এবং কপারের কথাই চিন্তা করি তাহলে অ্যানোডে হচ্ছে জিঙ্ক যেহেতু আছে তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে কি করে দ্রবণে চলে আসে জিঙ্ক। এবং ঠিক সেম কাজ হচ্ছে ক্যাথোডে, তার উল্টাটা ঘটে, সেটা হচ্ছে কি ক্যাথোডে কি বিজারণ ঘটে। বিজারণ ঘটলে কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, অর্থাৎ এই কপার আসলে কিসের সাথে যুক্ত হয়, ইলেকট্রনে গিয়ে জমা হয়। ঠিক আছে, এখন ওভারঅল আমরা যদি এই বিক্রিয়াটাকে যোগ করি তখন কি আসে, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস সমান হচ্ছে জিঙ্ক, সেখানে হচ্ছে তোমার 2 প্লাস হচ্ছে, হ্যাঁ, 2 প্লাস প্লাস হচ্ছে আমাদের কত, Cu, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষের হচ্ছে কোষ বিক্রিয়া, এটাকে বলা হয় আমাদের কি কোষ বিক্রিয়া, এটাকে বলা হয় কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া। আচ্ছা, আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে কি বলা আছে, এখানে আমাদের দেওয়া আছে মধ্যে কোষে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়ার সমীকরণ লিখো। দেখো আরেকটা জিনিস আমাকে আরেকটু ভালোভাবে ইয়ে করতে হবে। দেখো কোষ ডায়াগ্রাম বলে একটা রয়েছে, যে কোষ ডায়াগ্রাম জিনিসটা কি, এই যে এখানে একটাতে কি ঘটছে, এটাতে কিন্তু জারণ ঘটছে, তাই না, এটাতে জারণ ঘটছে, এটাতে কি ঘটছে বিজারণ। তো এই যে জারণ বিজারণ ঘটলো এবং আমাদের দুইটাতে কি লবণ শীতের মাধ্যমে কি পৃথক করা আছে এবং চার্জ নিরপেক্ষতা রক্ষা করা হয়। তো এখানে আসলে সরাসরি আমরা একটা কোর্স ডায়াগ্রাম থেকে আসলে কিভাবে বুঝবো যে কোনটার জারণ করতেছে কোনটার বিজারণ করতেছে, আসলে এটা বোঝার একটা নির্দিষ্ট উপায় আমাদের দরকার, বা এটা নির্দিষ্ট একটা উপায় আছে। তো সেটা কি, দেখো সেটা হচ্ছে, দেখো এখান থেকে যদি আমরা কোর্স ডায়াগ্রামটা আঁকি তাহলে কিরকম পাবো, জিঙ্ক প্রথমে লিখবো হচ্ছে অ্যানোডে যে জারণ ঘটে, যাদের জারণ ঘটবে সেটা লিখতে হবে, তাহলে জিঙ্ক থেকে আমার কি হয়, জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, আরেকটাতে কি হয় কপার 2 প্লাস থেকে কপারে পরিণত হয়। তার মানে এখানে একটাতে জার্মান একটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে এবং মাঝখানে দুইটা টান দিতে হয়, সেটা হলো আমার কি, এটা দ্বারা বোঝায় কি বলতো, এটা দ্বারা বোঝায় হচ্ছে লবণ সেতু। তার মানে এটা হলো আমার ওভারঅল কোষ ডায়াগ্রাম, ঠিক আছে, কোষ ডায়াগ্রাম আমাদের অনেক সময় পরীক্ষায় আসবে যে কোষ ডায়াগ্রাম লিখো, বা মানে যে কোনো কিছু আসতে পারে, কোষ ডায়াগ্রাম, কোষ বিজ্ঞান, কোষ ডায়াগ্রাম, কোষ ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার প্রশ্নে প্রশ্নে আসলে কি বলা ছিল, প্রশ্নে বলা ছিল হচ্ছে আমার উদ্দীপকে কোষে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ সফল প্রক্রিয়া। আমাকে শুধুমাত্র সমীকরণ সহ লিখলে হবে না, আমাকে কিছু বর্ণনা দিতে হবে। এবং বর্ণনাটা কি, কিরকম বর্ণনা, সেটা হলো আমাদের এই যে কোনটা কোথায় কোন ইলেকট্রন কোথায় কি আমাদের ইলেকট্রন গ্রহণ করতেছে এবং কোন ইলেকট্রনটা ইলেকট্রন ত্যাগ করতেছে, তার উপর ভিত্তি করে আমাদের কিছু বর্ণনা দিতে হবে, মানে কয়েক লাইনের একটা বর্ণনা দিয়ে তারপর আমরা কি করবো, যে জারণ, আমরা বর্ণনাটা দেবো, তো বর্ণনা দেবো, বর্ণনাটা আমি দিলাম না, ঠিক আছে, বর্ণনা দিব যে আমাদের এই যে নিকেল, ঠিক আছে, আমাদের এই যে নিকেল 2 প্লাস আছে,
বা নিকেল তো আপাতত কি নিকেল 2+ দ্রবণে কিভাবে থাকবে? প্রথমে এই নিকেল, এটা হচ্ছে নিকেল দ্বন্দ্ব, এটা যদি নিকেল দ্বন্দ্ব হয় তাহলে কি করবে বলো দেখি। এই নিকেল দ্বন্দ্ব এখানে আমাদের এই ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করে আসলে নিকেল 2+ হিসেবে আসবে দ্রবণে, নিকেল 2+ হিসেবে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। তো নিকেল 2+ হিসেবে যখন দ্রবণে আসলো, তো ঠিক এই কাজ এখানে আবার কি ঘটবে, যে এখানে তো তারা জারণ ঘটবে যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো। তো এখানে এই যে এজি নাইট্রেট বা সিলভার নাইট্রেট, সিলভার আসলে কি হিসেবে আছে দ্রবণে, সিলভার প্লাস, তাই না? তো কি করবে, এখানে যখন ইলেকট্রনটা চলে আসলো তার মানে দেখবে তার ইলেকট্রনের ঘাটতি আছে, সে তখন এখান থেকে ইলেকট্রন নিয়ে সেই এই যে এই যে ধাতব দণ্ড বা হচ্ছে আমাদের ইলেকট্রনের সাথে কি যুক্ত হয়ে যাবে বা জমা হয়ে যাবে। ঠিক আছে? জমা হয়ে সিলভার, শুধুমাত্র সিলভার উৎপন্ন করবে। তো তার মানে আমাদের যদি জারণ অর্ধবিক্রিয়া আমরা বলি, যে অ্যানোডে যে জারণ ঘটে, অ্যানোডে যে জারণ ঘটে তাহলে এই কি নিকেল থেকে দুটো ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে কি হয় নিকেল 2+। আর ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে হচ্ছে সিলভার + থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, সেখান থেকে হয়ে যাবে হচ্ছে সিলভার। এখন কথা হচ্ছে আমার এখানে তো আমাদের যখন যোগ বিয়োগ করবো তখন ইলেকট্রনকে মিলাতে হবে, কারণ এই জন্য আমরা 2 দ্বারা গুণ করলাম পুরো এখানে সমীকরণটাকে, মানে নিচের সমীকরণটাকে। তাহলে এখন যোগ করো, নিকেল 2+ সিলভার প্লাস হচ্ছে 2 সিলভার প্লাস হচ্ছে নিকেল 2+। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝলাম। এটাই হচ্ছে আমার পূর্ণ কোষ বিক্রিয়া, এটাই হচ্ছে আমার কি পূর্ণ কোষ বিক্রিয়া আমরা দেখি। তো এটাই আমার অ্যান্সার, পূর্ণ কোষ বিক্রিয়াটাই কিন্তু আমার কাছে চাইছে, পূর্ণ কোষ বিক্রিয়া আমরা কিন্তু বের করতে পারছি। হ্যাঁ, জি। এখানেও সেম কাজ, যে তড়িৎদ্বার সমন্বয়ে কোষ গঠন করে অর্ধকোষ ও কোষ বিকারে। অর্ধকোষ মানে কি, একটা হচ্ছে জারণ অর্ধকোষ, অর্ধকোষ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে জারণ অর্ধকোষ, জারণ অর্ধকোষ, আর একটা হচ্ছে কি বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ। এখন এই যে জারণ বিজারণ অর্ধকোষ যে আছে, তাহলে এখানে জারণ অর্ধকোষ এবং বিক্রিয়া মানে বিজারণ অর্ধকোষে আমরা কিভাবে বিক্রিয়া দেখাবো, তা হচ্ছে এই যে অ্যানোডে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে কি ঘটে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো সেম জিনিসটা দেখা আমরা কোষ, মোট কোষ বিক্রিয়াটা দেখাবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার বলতে আর কি আমাদের সমীকরণটা চলে আসবে, এটা নিজে নিজে করবে। ঠিক আছে, তারপর আসি আমরা হচ্ছে কোষ বিভব নির্ণয়। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, কোষ বিভব রিলেটেড ম্যাথ আমরা দেখো। কোষ বিভব জিনিসটা হচ্ছে, আমরা কি জানি তড়িৎ রাসায়নিক কোষে আমরা কি তড়িৎ রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি, তাই না? আচ্ছা, তো এখন তাহলে কি এখানে অবশ্যই একটা বিভব আছে, যেহেতু তড়িৎ ইলেকট্রনের প্রবাহ হয় বা হচ্ছে তড়িতের প্রবাহ হয়, তার মানে ওখানে একটা কি থাকবে, আমাদের ভোল্টেজ ডিফারেন্স থাকবে আর কি। এই ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে হয়, এটা হচ্ছে জারণ বিভব যে আমার দ্রবণ ব্যবহার করতেছি আমরা, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কোষ বিভবের মান বা যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা তৈরি হয়। তো আমাদের কোষ বিভব নর্মালি আমাদের নট সেলের সূত্র হচ্ছে ই অ্যানোড, অ্যানোডে হচ্ছে জারণ বিভব, প্লাস হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে হচ্ছে আমার কি থাকে বিজারণ বিভব। ঠিক আছে, তার মানে আমাদের অ্যানোডে যা থাকবে তার কি, যদি জিঙ্ক থাকে জিঙ্ক, অথবা কপার থাকলে কপার, আয়রন থাকলে আয়রন, তার কি আমার কোন মান ব্যবহার করতে হবে, আমাদের এখানে জারণ মান ব্যবহার করতে হবে। আর এখানে কি বিজারণ মান আমাদের ব্যবহার করতে হবে, ক্যাথোডে বিজারণ মান ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো আমরা আসলে অ্যানোড ক্যাথোড দ্বারা কি বুঝাইতেছি, নট অ্যানোড ও এক্স, এটা দ্বারা আসলে বোঝায় যে অ্যানোডের জারণ বিভব, এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব, অ্যানোডে জারণ বিভব। তো এখানে তাহলে কি বুঝলাম আমরা, এখানে তাহলে ক্যাথোডে বিজারণ বিভব হবে, এটা তো আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সূত্র। তো আমরা মেইনলি এই সূত্রটাই ইউজ করার চেষ্টা করবো যখন এর কিন্তু 3টা সূত্র আছে। আচ্ছা, আমরা যদি 3টা সূত্র একসাথে করতে যাই, একই কাজ, তিনটারই একই কাজ, কিন্তু এখন 3টা সূত্র মনে রাখতে গিয়ে দেখা যাবে আমরা একটু ওলট পালট করে ফেলবো, যেন যে কোনো একটা সূত্রকে আমরা ব্যবহার করবো সবসময়ের জন্য। আচ্ছা,
তো তারপর আমরা দেখি, আচ্ছা আমাদের কিন্তু জারণ বিভব এবং বিজারণ বিভবের আমাদের একটা চার্ট আছে। চার্টটা কি, যে কোনটার জারণ বিভব কত, কোনটার বিজারণ বিভব কত, তো এই রিলেটেড কিন্তু আমাদের চার্ট আছে বই। আমরা একটু দেখবো যে কোনটার মান কত, যদিও আমাদের প্রত্যেকটা কোশ্চিনে কিন্তু আমার দেওয়া থাকবে, প্রত্যেকটা কোশ্চিনেই কিন্তু আমাদের এই যে ই নট জারণ বিভব দেওয়া থাকবে, তারপর হচ্ছে বিজারণ বিভব, এগুলো সবকিছু কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তবুও আমাদের কি মুখস্থ রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা কোষ বিভব ই নট সেলের মান আমরা নির্ণয় করতেছি এখন। আমাদের এই যে কোষের ইনওয়ার্ড সেল, ঠিক আছে, এই ইনওয়ার্ড সেলের উপর একটা নির্দিষ্ট জিনিস হচ্ছে আমাদের নির্ভর করে, সেটা হলো, দেখো, এক নম্বরে হচ্ছে ভি নট। ভি নট সেলের মান যদি শূন্য থেকে বড় হয়, ভি নট সেলের মান যদি শূন্য থেকে বড় হয়, তাহলে হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, স্ফূর্ত ভাবে ঘটবে। ঠিক আছে, আর দুই নম্বরে ইনওয়ার্ড সেলের মান যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে কোষ বিক্রিয়া কি হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। ঠিক আছে, আচ্ছা তার মানে এই কথাটা হচ্ছে একটা ধনাত্মক আর একটা কি ঋণাত্মক থাকবে, এটাই হচ্ছে আমার মেন কথা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, ইনর সেল থেকে আরেকটা জিনিস আমাকে নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে পাত্রে রাখা যাবে না, যারা যাবে কিনা, পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে রাখা যাবে কি না। দেখো পাত্রে কি রাখা যাবে না সেটা আমরা পরে দেখছি, যে পাত্রে রাখা যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু আমরা আগে মানে এমনিটা জাস্ট মুখস্থ করি যে আসলে কোনটা হলে আসলে কি হয়। পরবর্তীতে আমরা ম্যাথের মাধ্যমে আরো ক্লিয়ারলি ধারণা পাবো। তো এখন পাত্রে রাখা যাবে কি না, আসলে পাত্রে রাখা যাবে কি না, এ নম্বরে হচ্ছে ইনওয়ার্ড সেলের মান যদি, ইনওয়ার্ড সেলের মান যদি শূন্য থেকে বড় হয়, তাহলে আমরা অলরেডি শিখছি যে ইনওয়ার্ড সেলের মান শূন্য থেকে বড় হয় হচ্ছে, তাহলে কি হয়, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় স্বতঃস্ফূর্ত। কিন্তু এখানে একটা জিনিস, সেটা হলো এই সিচুয়েশনে আমাদের ওই পাত্রে রাখা যাবে না। কি বললাম, পাত্রে রাখা রাখা যাবে না। আচ্ছা, তো এখন আমরা যদি ই নট সেলের মান, ই নট সেলের মান যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে কি অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত। তাহলে অস্বতঃস্ফূর্ত হলে তাহলে আসলে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। দেখো, কেন পাত্রে রাখা যাবে না, কেন পাত্রে রাখা যাবে, এই বিষয়গুলো আমরা সামনে আরো ম্যাথ করার মাধ্যমে আরো ক্লিয়ারলি ধারণা পাবো। ঠিক আছে, এবং এখন আপাতত এগুলো মুখস্থ করে রাখ, সামনে আমরা দেখবো যে আসলে কারণ, মানে কারণটা কি, কেন রাখা যাবে না বা কেন রাখা যাবে, এটা আমরা বুঝতে পারবো একটু সামনে। সেটা কি, তো এক নম্বরে আমার কি বলা আছে, দেখুন, এক নম্বরে বলা আছে আমার উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কি না। দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে পাত্রের যে 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 ধাতুর পাত্রে রাখা হবে, যে ধাতুর পাত্রে রাখা হবে, রাখা হবে তাকে অ্যানোড ধরবো। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এই ম্যাথের জন্য। ঠিক আছে, এই ম্যাথের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথা হয় যে যে ধাতুর পাত্রে রাখা হবে বা যে যে ধাতু আমরা কি পাত্রের মধ্যে ইউজ করবো, ঠিক আছে, সেটাকে আমরা কি ধরবো, সেটা হচ্ছে অ্যানোড ধরবো। তার মানে এখানে কোন ধাতু ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম কিন্তু ব্যবহার করা হয়েছে, তার মানে অ্যালুমিনিয়াম ব্যবহার করলে অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে অ্যানোড, তাই না।
তো এখানে বের করতে বলছে কি পাত্রে রাখা কি যাবে কি যাবে না, তো আমাদের অবশ্যই কিসের মান বের করতে হবে, ই নট সেলের মান বের করতে হবে না। আচ্ছা, ই নট সেলের মান কি? ই নট সেলের মান হচ্ছে অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে হচ্ছে বিজারণ। আচ্ছা, তো পাত্রে রাখা কি যাবে না, যাবে কি যাবে না, তো এখানে হচ্ছে অ্যানোডে জারণ, জারণ মান আমাদের ব্যবহার করতে হবে অ্যানোডের জন্য। অ্যানোডে কি আছে? অ্যানোডে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে এর জারণ মান কি দেওয়া আছে নাকি বিজারণ? দেখো, জারণ মান বিজারণ মান কিভাবে বুঝবো, এই যে ই নট অ্যালুমিনিয়াম থেকে যদি অ্যালুমিনিয়াম 3+ হয়, তার মানে কি আমাদের এখানে কিন্তু ইলেকট্রন ত্যাগ, মানে এখান থেকে এখানে কিভাবে পরিবর্তন হয়েছে ওটা লক্ষ্য করবো। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ কিভাবে হয়, ইলেকট্রন 3টা ত্যাগ করে, তার মানে কি এখানে আসলে কি ঘটছে, আমার জারণ ঘটছে, তাই না? তার মানে এটা হচ্ছে জারণ বিভব 1.1.33, মানে 664। তো কখনো যদি জারণ বিভব থেকে বিজারণ বিভব তোমাকে বের করতে বলে, অর্থাৎ ই নট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ আছে, তো আমাকে করতে হবে অ্যালুমিনিয়াম 3+ থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম, হ্যাঁ শুধু অ্যালুমিনিয়াম, তখন আসলে কি করবো, জাস্ট মাইনাস সামনে একটা বসাই দেবো। ঠিক আছে? যে কোনো কি আমাদের কোষ বিভবের ক্ষেত্রে আমরা কি করবো, অ্যানোড থেকে ক্যাথোড, মানে জারণ বিভব থেকে যদি বিজারণ বিভবে আমরা বের করি, তখন আমাদের কি করতে হয়, মাইনাস মাইনাস দিতে হয় জাস্ট সামনে একটা, সেটা আমরা বুঝলাম। তারপর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জারণ বিভব লাগবে, আমার অ্যালুমিনিয়ামের জারণ বিভব কত, 1.66 প্লাস। এখন ক্যাথোডে কি আছে, ক্যাথোডে আছে জিঙ্ক, জিঙ্কের তাহলে বিজারণ বিভব কত, আমরা তো জারণ বিভব আমার লাগতেছে না, এটা হচ্ছে বিজারণ বিভব লাগবে এখন। তো ক্যাথোডের ক্ষেত্রে বিজারণ বিভব হচ্ছে 0.76। না, বিজারণ বিভব আমাদের এখনো দেয়া নাই, কারণ জারণ বিভব আমাদের আছে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা এখানে দেওয়া আছে 0.76। তাহলে আমরা যদি ই নট Z2+ থেকে হচ্ছে জেড, তাহলে হচ্ছে -0.76। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সমান হচ্ছে ক্যাথোডের বিজারণ 0.76। এটার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে +0.9। +0.9টা শূন্যের থেকে কি বড় নাকি শূন্যের থেকে ছোট? অবশ্যই শূন্যের থেকে বড়, তাই না? আচ্ছা, শূন্যের থেকে যদি বড় হয় তাহলে এটা কি বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত ভাবে করবে নাকি করবে না? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। এখন কথা হচ্ছে, এখন আমরা মেইন টপিকে আসি, সেটা হচ্ছে কেন রাখা যাবে না, যদি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে কেন রাখা যাবে না, একটু আগেই আমরা বললাম স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না। কেন? ধরো এই একটা পাত্র, এই পাত্র হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি, এবং দ্রবণটা কত, দ্রবণটা কিসের দেওয়া আছে, জিঙ্ক, তাই না? জিঙ্ক 2+ দ্রবীভূত আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যে এখানে যদি অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করি, অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করি, তো এখানে যে অ্যালুমিনিয়াম আছে না, এই পাত্র পুরোটাই অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের আস্তরণ বা পুরোটাই অ্যালুমিনিয়াম আছে। এখন একটা জিনিস খেয়াল করো, যে যখন স্বতঃস্ফূর্ত ভাবে এটা একে অপরের সাথে বিক্রিয়া করবে, তার মানে কি এই দ্রবণের সাথে এই পাত্রটাও কিন্তু কি করতেছে, বিক্রিয়া করতেছে। তার মানে পাত্রের সাথে যখন কি আমাদের অন্য কোনো কিছু বিক্রিয়া করবে, তার মানে কি পাত্র ক্ষয় যাবে না? অবশ্যই পাত্র এখানে ক্ষয় যাবে, তার মানে কি পাত্রের ক্ষয় রোধ, মানে sorry, পাত্র ক্ষয় হয়ে যাবে। যদি স্বতঃস্ফূর্ত ভাবে হয়, স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ভাবে হলে কি পাত্রে রাখা যাবে না, তো রাখা যাবে না। ঠিক আছে? তো প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা ম্যাথই সেম, আবার কিসের মানের জন্য কিসের মানে পরিবর্তন হবে, বা হচ্ছে তোমার ইনভার্স এর মান পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, তো এই জিনিসগুলো আমাদের সামনে আরো আসবে। তারপর দেখো এইখানেও দেখো আরেকটা, এক্স এবং ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করা। আচ্ছা, কোষের বিভব নির্ণয় করার অর্থ কি, নট সেলের মান আমাকে বের করতে হবে। ঠিক আছে? তো কোষের বিভব আমাকে নির্ণয় করতে হবে, তো তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব হচ্ছে কি, আমাদের এক্স এবং ওয়াই, কিন্তু এক্স এ কি দেয়া আছে, এক্স এ কিন্তু দেয়া আছে হচ্ছে বিজারণ বিভব, তার মানে ই নট x 2+ থেকে হচ্ছে আমার এক্স, তাই না? এখন কত আসতেছে আমার, আচ্ছা, -0.44
ভোল্ট। তাহলে এটা আসলে কি আমাদের কি জারণ বিভব নাকি বিজারণ বিভব? এটা হচ্ছে আমার বিজারণ বিভব দেয়া আছে। আচ্ছা, তারপর এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই আমার কি দেয়া আছে? ওয়াই। আচ্ছা, সত্তর দেখি ই ইন্টু ওয়াই টু প্লাস ইন্টু ওয়াই। ঠিক আছে, এটাও দেয়া আছে হচ্ছে -0.25, -0.25 ভোল্ট। এটা আমরা বুঝলাম। এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমার ইনার সেলের মান বের করার জন্য কি কি লাগবে? এখানে আমার ইনার সেলের মান বের করার জন্য হচ্ছে অ্যানোডে জারণ বিভব, ক্যাথোডে বিজারণ বিভব লাগবে। আচ্ছা, কাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব বা কাকে আমরা ক্যাথোড ধরবো, এটাও তো একটা মেন ফ্যাক্টর, তাই না? আচ্ছা, তো আমরা দেখবো, আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে যার জারণ মান বেশি, জারণ মান বলতে আপনি জারণ বিভব বেশি, বিভব বেশি বেশি, সে আসলে অ্যানোড। ঠিক আছে, এবং যার বিজারণ বিভব বেশি, বিভব বেশি, তাহলে সেটা কি হবে? যে যার জারণ বিভব বেশি হবে সে তো হচ্ছে অ্যানোড, তাহলে যার বিজারণ বিভব বেশি হবে সে কি হবে? ক্যাথোড। তো আমার কি দেয়া আছে? বিজারণ বিভব দেয়া আছে না? আচ্ছা, বিজারণ বিভব যদি দেয়া থাকে তাহলে দেখো কার আসলে আমাদের এখানে বিজারণ বিভবটা বেশি। ঠিক আছে, বিজারণ বিভব এখানে আমার বেশি হচ্ছে উম, এই যে বিজারণ বিভব কিন্তু 0.25 এখানে বেশি আছে, তার মানে এখানে কি হিসেবে ব্যবহার হবে? এখানে ক্যাথোড হিসেবে বিবেচিত হবে, তাই না? তো অ্যানোডে আসলে কি আছে? এক্স হচ্ছে অ্যানোড। আচ্ছা, এক্স যদি অ্যানোড হয় তাহলে এর কি জারণ বিভব দরকার আমার? তাহলে ই এক্স টু প্লাস এক্স সমান আসলে কত? 0.44 ভোল্ট। তাহলে এখানে হচ্ছে জারণ বিভব আমার 0.44 ভোল্ট। তাহলে প্লাস, এখন কত আছে? এই ওয়াই এর হচ্ছে বিজারণ বিভব, তার মানে ওয়াই এর বিজারণ বিভব মানে কত? 0.254। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি আমরা কত আসে। আচ্ছা, এটার মান আসলে কত হচ্ছে? 0.4 মাইনাস 0.35, 0.19, 0.19 ভোল্ট। ঠিক আছে, প্লাস 0.194, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তারপরে ম্যাথে আমরা দেখি এখানে কি বলা আছে, যে Y2+ আয়ন দ্রবণকে জেড ধাতুর জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ঠিক আছে। তো এখন জেড ধাতুর নির্মিত পাত্র রাখা সংরক্ষণ করার অর্থ কি? এখানে আসলে জেড ধাতুটাই আমার হচ্ছে অ্যানোড। ঠিক আছে, তার মানে আমাদের অ্যানোড, তার মানে এখানে আমাদের জারণ, আমাদের সূত্রটা কি? আমাদের ইনট সেলের মান বের করতে হবে। কারণ এখানে সংরক্ষণ করা যাবে কি যাবে না তার নির্ভর করে কিসের উপর? ইনট সেলের মানের উপর। ঠিক আছে, তো ইনট সেলের মান আমরা কিভাবে নির্ণয় করবো? সেটা হচ্ছে অ্যানোডে কি জারণ বিভব আমাকে বের বের করতে হবে। তাই অ্যানোডকে, এখানে হচ্ছে জি, অ্যানোডে কি বিভব দেয়া আছে দেখো তো। অ্যানোডে কিন্তু এখানে বিজারণ বিভব দেয়া আছে, এই যে অ্যানোডে বিজারণ বিভব দেয়া আছে। জিঙ্ক 2+ থেকে হচ্ছে জিঙ্ক, সেটা হচ্ছে দেয়া আছে -2.3 ভোল্ট। তো এটা যদি আমাদের জারণ বিভব আমরা বের করি, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হবে হচ্ছে 2.3 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা অ্যানোডে যা আছে তার জারণ বিভব বের করলাম, এখন ক্যাথোডে বিজারণ বিভব লাগবে। আমার ক্যাথোডে কে থাকবে তাহলে? ওয়াই। ক্যাথোডে ওয়াই এর বিজারণ বিভব অলরেডি দেয়াই আছে, যে ই নট Y2+ থেকে কি উৎপন্ন হলো? ওয়াই সমান হচ্ছে -0.25 ভোল্ট। তো এখন আমাদের সূত্র কি জানি আমরা? ই নট সেল, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস ই নট, মানে অ্যানোডে যা আছে তার হচ্ছে জারণ বিভব, এবং ক্যাথোডে যা আছে তার বিজারণ বিভব।
যার বিভব এবং বিজার বিভব তো অলরেডি আমি বের করছি যে 2.3 প্লাস হচ্ছে এখানে কি আছে -0.25, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা বের করি তাহলে কত আছে? উম, তাহলে আমাদের আসে হচ্ছে 2.3 -0.25, 2.3 -0.25, মানে 2.05 আসে, 2.05 ভোল্ট। সুতরাং ই নট সেলের মান আসবে হচ্ছে 2.05 ভোল্ট। আচ্ছা, এটা কি শূন্যের থেকে বড় না? শূন্যের থেকে যদি বড় হয়, তাহলে শূন্যের থেকে বড় হওয়ার অর্থ কি বিক্রিয়াটা কি হবে? স্বতঃস্ফূর্ত ভাবে হবে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হবে। বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। এবং 2 নম্বর আর কি, এবং যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার মানে কি, সে পাত্রে ক্ষয় করবে। এই বিক্রিয়া ঘটলে পাত্রে অবশ্যই মানে ক্ষয় হবে, তাই না? মানে জেড ধাতুটা ক্ষয় হয়ে যাবে, তার মানে জেড ধাতু যদি ক্ষয় হয় তাহলে কি আমাদের পাত্রে রাখা যাবে? পাত্রে কিন্তু রাখা যাবে না। তাহলে আমাদের পাত্রে রাখা যাবে না বা পাত্রে সংরক্ষণ করা যাবে না, ঠিক আছে। আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া থাকে সেভাবে আমরা অ্যান্সার করবো। বলা আছে কি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, আমরা বলবো হ্যাঁ, না, পাত্রে সংরক্ষণ করা যাবে না বা পাত্রে রাখা যাবে না। যাই হোক, আচ্ছা, দেখো, সেম জিনিস যে দীর্ঘদিন দস্তা পাত্রে রাখা যাবে কিনা, দস্তা বলতে কি, দস্তা হচ্ছে জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা, ঠিক আছে। তো জিঙ্ক তাহলে এখানে কি, জিঙ্কটাই হচ্ছে আমার এখানে হলো অ্যানোড, ঠিক আছে। তো আমরা এখন অ্যানোডকে, মানে এখানে জিঙ্ককে অ্যানোড ধরে আমরা এইটার যদি ইনট সেলের মান বের করি, এখান থেকে যদি আমরা ইনট সেলের মান বের করি, ইনট সেলের মান যদি বের করি তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে দস্তা পাত্রে রাখা যাবে কি যাবে না, ঠিক আছে। এটা আমাদের এইচডব্লিউ থাকবে, এটা আমরা নিজে নিজে করার ট্রাই করবো। তারপরে ম্যাথে আমরা যাই। আচ্ছা, তারপর আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে নার্নস্ট সমীকরণ, ঠিক আছে। নার্নস্ট সমীকরণ এটা কিছুটা আমাদের ইনট সেলের সাথে রিলেটেড, এবং ইনট সেল থেকে আমাদের এটা, আমাদের কিছু জিনিস আমাকে এখানে ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের দ্রবণে যে আয়ন আছে সেই আয়নগুলোর ঘনমাত্রা, এবং এখানে ওই দ্রবণের মধ্যে যদি গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের কি আংশিক চাপের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই নার্নস্ট সমীকরণটা। তো এখন দেখা যাক সে নার্নস্ট সমীকরণ কি, সেটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, যদি একটা বিক্রিয়া এরকম হয় যে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই টু প্লাস, ঠিক আছে। তো তারপর এখান থেকে উৎপন্ন হয় আর এ এক্স টু প্লাস, এখান থেকে আমার বি ওয়াই, তো এরকম কিছু একটা উৎপন্ন হলো, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা নার্স ইকুয়েশন যদি আমরা বের করি, আচ্ছা, এখান থেকে কোষ ধ্রুবক যদি আমরা বের করতে চাই, কোষ ধ্রুবক জিনিসটা কি জানো? কোষ ধ্রুবক কে যদি কিউ দ্বারা প্রকাশ করা হয়, কোষ ধ্রুবক বলতে এখানে উৎপাদের উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা। হুম, আচ্ছা, এখন উপরে কি থাকবে? এই যে মূল সংখ্যাটা থাকবে উৎপাদের ক্ষেত্রে কি এখানে, আমরা যে এ যদি থাকে, এ থাকুক বা যাই থাকুক না কেন, এবং এখানে বিক্রিয়কের ক্ষেত্রেও সেম জিনিস থাকবে, হচ্ছে মূল সংখ্যা থাকবে, এই যে এখানে বি। বিক্রিয়কের ঘনমাত্রার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আয়ন হইতে হবে, আবার কি এটার কিন্তু কখনো কি ঘনমাত্রা আমরা বের করবো না, আয়নের ঘনমাত্রা বের করবো। তাহলে এক্ষেত্রে আয়নের আমার মূল সংখ্যা কত আছে বি, তাহলে এটার আমাদের সূচক হিসেবে থাকবে বি, এখানে থাকবে হচ্ছে এ, ঠিক আছে। এটাকে কি বলা হয়? কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি, দেখো এখন তাহলে নার্স্ট ইকুয়েশনটা আসলে কি হবে। দেখো, নার্স্ট ইকুয়েশনটা হলো ই নট সেল, ই নট
সেল। এবং আরেকটা জিনিস দেখো এইখানে কিন্তু যদি আমাদের বিক্রিয়ায় যদি গ্যাস থাকে, গ্যাস থাকলে কিন্তু গ্যাসের উৎপাদের গ্যাসের আংশিক চাপ থাকবে, ঠিক আছে? উৎপাদের গ্যাসের আংশিক চাপ থাকবে এবং এখানে নিচে থাকবে হচ্ছে বিক্রিয়কের গ্যাসের কি আংশিক চাপ। তো যেহেতু গ্যাস নাই এই দুজনে, তো আমরা এটা দিলাম না, পরবর্তী যদি কোনো ম্যাথে লাগে সেক্ষেত্রে আমরা দেখবো ওটা। আচ্ছা, তারপর এখন এখানে আমাদের নার্স্ট ইকুয়েশন কি বলে? নার্স্ট ইকুয়েশন বলে যে সেলের মান, যে কোনো একটা কোষ বিভবের মান নট, এর সূত্র হচ্ছে নট সেল মাইনাস আর টি বাই এফ, অথবা এনএফ আমরা বলতে পারি, এনএফ বা ইএফ থাকে সাধারণত। আমরা এনএফ দেই, এনএফ লন কিউ। এই কিউটা কি? কিউ হচ্ছে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক মানে কি? উপরে থাকবে হচ্ছে আমার উৎপাদের ঘনমাত্রা, নিচে থাকবে কি বিক্রিয়কের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়ন এখানে হয়তো। আচ্ছা, তাহলে কিউ সমান আমরা কি দিতে পারি এখানে? উৎপাদ আয়নের ঘনমাত্রা, আর নিচে দিকে কি থাকবে? বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? আর উপরে থাকবে হচ্ছে এর মোল, সামনে কত মোল আছে এটা সূচক হিসেবে থাকবে আর কি। আচ্ছা, দেখো এখানে আমরা এই লনকে লগে রূপান্তর করতে পারি। যদি আমরা এই সূত্রের লনকে আমরা লগে রূপান্তর করি, তখন আমাদের এটা আসবে সেল সমান হচ্ছে নট সেল মাইনাস 2.303 আর টি এন এফ, এখানে লগ কিউ। মানে কিউ হচ্ছে এই যে উৎপাদের আয়নের ঘনমাত্রা আর হচ্ছে বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা, এটাই হচ্ছে আমার কিউ। সব সেম থাকবে। আচ্ছা, এটা হচ্ছে একটা আমার সূত্র, উপরেরটাও আমরা ইউজ করতে পারবো, নিচেরটাও ইউজ করতে পারবো, এবং একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে যদি 25°C তাপমাত্রায় আমাদের এটা হিসাব করা হয়। যদি 25°C তাপমাত্রায় আমরা এটা হিসাব করি, তাহলে 25°C কি হবে? 25°C তাপমাত্রায় তাপমাত্রায় যদি আমরা ইনর্ট সেলের মান হিসাব করি, এবং 25°C তাপমাত্রা বলতে আমরা যদি এই টি এর মানটা এখানে 25°C সমান হচ্ছে 298 কেলভিন, এবং আর এর মান যদি 8.314 বসাই দেই, তখন আসলে কি আসবে জানো? তখন আসলে আমাদের সূত্রটা তখন এরকম হবে, সেল মাইনাস 0.0592 বাই হচ্ছে এন ইন্টু লগ কিউ, এই সূত্র হবে। ঠিক আছে? আসলে এখানে এন এর মানটা কি? এন হচ্ছে কয়টি ইলেকট্রন ত্যাগ করতেছে বা তুল্য সংখ্যা আমি বলতে পারি। এই তুল্য সংখ্যা এন হচ্ছে আমার এখানে কত? তুল্য সংখ্যা বা ওই কোষের মধ্যে যে আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া করতেছে সেক্ষেত্রে আসলে কতটা ইলেকট্রনের আদান প্রদান করতেছে, সেটাই হচ্ছে আমার তুল্য সংখ্যা। ঠিক আছে? তো এন এর মান আমরা বুঝলাম। আর এফ এর মান এখানে কত? 96,500 কুলম্ব। ঠিক আছে? তো আমরা বুঝলাম। তো এখন আমরা দেখি আমাদের ম্যাথে আমরা যাই, কি বলা আছে। দেখো এটাতে আমাদের কি বলা আছে এখানে। আমাদের বলা আছে যে উদ্দীপকে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। আচ্ছা, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না, এটা আমরা কিভাবে বের করতে পারি? সেলের মান আমরা বের করবো, তাই না? সেলের মান আমরা বের করলেই কিন্তু ইজিলি কিন্তু এটার মান বের করতে পারি। আচ্ছা, তো এখন আচ্ছা, এখানে সেলের মান কিন্তু আমাকে এখন বের করতে হবে। এখন কথা হলো, আমরা এখন প্রশ্ন আসতে পারে যে নট সেলের মান বের করতে গেলে তো আমরা বের করতে পারি, তাই না? যে ইজিলি তো আমরা বুঝতে পারি, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের এখানে ঘনমাত্রা দেওয়া আছে। আমরা যখন একটু আগে যখন শুধুমাত্র নট সেলের মান দ্বারা স্বতঃস্ফূর্ত কিনা এটা নির্ণয় করতাম, তখন আসলে দ্রবণের ঘনমাত্রা কিন্তু দেওয়া ছিল না। তার মানে যখন ঘনমাত্রার হিসাবটা আসবে বা চাপের হিসাব আসবে, তখন আসলে আমার সেলের মান নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে নার্স্ট ইকুয়েশনের মাধ্যমে। তো নট সেল মাইনাস, তাহলে আমরা 2.303 আর টি বাই এন এফ লগ কিউ, এই সূত্রের মাধ্যমে আমরা করবো। ঠিক আছে? আচ্ছা, তো তার আগে আমাদের অবশ্যই নট সেলের মানটা আগে জানতে হবে, তাই না? নট সেলের মান আসলে কত আসে? নট সেলের মান, তাহলে অ্যানোডে জারণ বিভব, অ্যানোডে আসলে কি আছে? অ্যানোডে এখানে দেখো আছে হচ্ছে জিঙ্ক 2+, ঠিক আছে? জিঙ্ক 2+ আছে অ্যানোডে। আচ্ছা,
তাহলে এখানে জারণ বিভব কত? এখানে বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু জারণ বিভব কত হবে? তাহলে উল্টায় দাও, 0.76 প্লাস বিজারণ বিভব এখানে কত দেওয়া আছে? -0.25। ঠিক আছে, তো এখানে ই নট সেলের মান তাহলে কত আসবে? 0.0.76 -0.25, 0.51, 0.51। তাহলে এখন আমরা কি বের করব? দেখো, ই সেলের মান আমরা এখন বের করব। ই সেল লাস্ট ইকুয়েশনের মাধ্যমে 0.51 মাইনাস কত, 2.303 ইন্টু আর কত, 8.314 ইন্টু টি এর মান কত? আচ্ছা, এখানে টি কিন্তু 25°C দেওয়া আছে। আমরা যদি 25°C তাপমাত্রায় যে আমাদের সূত্রটা আমরা বের করছিলাম, ওটা আমরা সরাসরি ইউজ করলে করতে পারতাম। ঠিক আছে, তো আমরা বসাই দিই, সমস্যা নেই। 298 বাই হচ্ছে নিচে কত, এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন, মানে এন এর মান 2, এফ হচ্ছে 96,500 ইন্টু লগ, তাহলে উপরে কি থাকবে? উৎপাদ থাকবে। আচ্ছা, এখন উৎপাদ কোনটা, হচ্ছে বিক্রিয়ক কোনটা, এটা আমাকে বের করতে হবে না? এই জন্য এই অধ্যায়ের বা এই ধরনের ম্যাথ গুলার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানো? সেটা হলো আমাকে বিক্রিয়া করতে হবে প্রথমত। যদি আমি প্রথমে বিক্রিয়া দেখাইনি, কিন্তু বিক্রিয়াটা মাস্ট আমাকে পরীক্ষায় দেখাইতে হবে। তার মানে এখন আমাকে কি, জিঙ্ক থেকে কি হয়, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যায়, জিঙ্ক 2+ পরিণত হয়। তারপর কি থাকে, নিকেল 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যায়, জিঙ্ক 2+, জিঙ্কে পরিণত, সরি, নিকেল নিকেলে পরিণত হয়, নিকেল। তাহলে আমরা ওভারঅল কোষ বিক্রিয়াটা আমরা কি দেখতে পাইতেছি, মোট কোষ বিক্রিয়া যাকে বলে, তো জিঙ্ক, এখানে জিঙ্ক ইন্টু নিকেল 2+, তাহলে কত আসবে এখানে, জিঙ্ক 2+, প্লাস হচ্ছে নিকেল। ঠিক আছে, তাহলে উৎপাদ কি, উৎপাদে কোন আয়নটা আছে? উৎপাদে আয়ন আছে হচ্ছে জিঙ্ক আয়ন, তাই না? জিঙ্ক আয়নের ঘনমাত্রা আমাকে বের করতে হবে, বা জিঙ্ক আয়নের ঘনমাত্রা এখানে বসাইতে হবে। আচ্ছা, জিঙ্ক আয়নের ঘনমাত্রা আসলে কত? জিঙ্ক আয়নের ঘনমাত্রা দেখো কত, জিঙ্ক আয়নের ঘনমাত্রা আমরা একবারে বসাই দিই। এটা হচ্ছে আমার কি, উৎপাদ, উৎপাদ। আর এটা কি, যেহেতু আমাদের আয়ন গুলো জাস্ট বিবেচনা করতে হবে, এটা হচ্ছে বিক্রিয়ক। তাহলে উৎপাদের ঘনমাত্রা কত এখানে, উৎপাদ জিঙ্কের ঘনমাত্রা 0.5, 0.5। আর নিচে কত থাকবে, 0.2। আচ্ছা, 0.5, 0.5 বাই 0.2, ক্যালকুলেটর আমরা বসাই দিই, বসাই, তাহলে এর মান আসে হচ্ছে প্লাস প্লাস 0.4982 ভোল্ট। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। আচ্ছা বলো, এখন আমাকে প্রশ্ন বলছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। আচ্ছা, যদি প্লাস হয় তার মানে কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, তার মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অ্যান্সার হবে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপর ম্যাথে আমরা দেখি উদ্দীপকে অর্ধগোল দুইটি দ্বারা সৃষ্ট কোষের তড়িৎচালক বল হিসাব করে। এখন তড়িৎচালক বল মানে কি, ইএমএফ বা হচ্ছে ই সেলের মান বের করতে হবে। যেহেতু আমাকে কি দেয়া আছে, মোল দেয়া আছে, সরি ঘনমাত্রা দেয়া আছে, তার মানে ঘনমাত্রা দেয়া আছে, ই সেলের মান কিসের মাধ্যমে নির্ণয় করতে হবে, নান্স ইকুয়েশনের মাধ্যমে বের করতে হবে। পারবে না? অবশ্যই পারার কথা, তো এটা আমাদের বাইরের কাজ থাকবে। ঠিক আছে, তো পরের ম্যাথে আমরা দেখি 3°C তাপমাত্রা উদ্দীপকের কোষটি ইএমএফ নির্ণয় করো। তো এটাও ইজিলি বের করা যাবে, তাই না? এখন উদ্দীপকের কোষটি যদি আমরা ইএমএফ বের করতে চাই, তাহলে দেখো ই সেলের মান আমাকে বের করতে হবে, এবং তারপর ই নট সেলের মান আমাকে কত সেটা আমাকে দেখতে হবে। ই নট সেল এখানে আছে, এখানে আমাদের অ্যানোডে কি আছে এটা আমাকে লক্ষ্য করতে হবে, যে অ্যানোডে কি আছে। অ্যানোড হচ্ছে এ আছে, এই যে বাম পাশে যা আছে সেটা হচ্ছে অ্যানোড, জারণ ঘটছে। তো এখানে আমার জারণ বিভব কত দেয়া আছে, ভিতরে জারণ বিভব, এই যে এ এর জারণ বিভব দেয়া আছে 1.18। তারপর বি এর কি বিজারণ বিভব দেয়া আছে, না বিজারণ বিভব দেয়া নেই, এটারও জারণ বিভব দেয়া আছে, তার মানে বিজারণ বিভব করে নিতে হবে। তাহলে কত, বিজারণ বিভব উল্টাই দেবো, তাহলে 0.8।
তার মানে কত আসে 1.998। এটাই হচ্ছে ই নট সেলের মান, তাই না? 1.98। তারপর মাইনাস, এখন 2.303 আর টি, টি এর মান এখানে কত? টি এর মান হচ্ছে 30, তাই না? তার মানে 303। আর নিচে কত থাকবে? 2 × 96,500 লগ। এখন আমরা দেখবো হচ্ছে উৎপাদের কোনটা বিক্রিয়কের কোনটা। তার মানে এ দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? A2+ আর বি প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, সে পরিণত হয় বি, বিতে পরিণত হয়। এখন কথা হচ্ছে আমার এইখানে যে বি আছে, ঠিক আছে? তো এখানে আমাদের ইলেকট্রনের কি অবশ্যই সমঝোতায় মানে মানে সমান করতে হবে। তার মানে এখন কত দ্বারা গুণ করলে আমাদের উপরের যে সমীকরণটা আছে বা উপরের বিক্রিয়াটার সাথে নিচের বিক্রিয়ার ইলেকট্রনের পরিমাণ সমান হবে? দেখো, আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই, 2 দ্বারা গুণ করে দেই, তবেই কিন্তু সম্ভব। তাহলে এখন কি আসতেছে? এ প্লাস 2 বি প্লাস, এখানে হচ্ছে 2 বি প্লাস হচ্ছে A2+, ঠিক আছে? A2+। তো এখন আমরা এখন দেখি যে ইএমএফ এর মান এখন কি আসবে। এখন জাস্ট বসাই দেই ই সেলের মান, এখানে তো 1.98 আছেই, দেখছেন? আর মাইনাস, এগুলো সব মান বসালাম, এখানে কিউবের মান বসতো 2.303 ইন্টু আর ইন্টু 303, নিচে হচ্ছে 2 × 96,500 লগ। লগ, এখন কিউবের মান কি? উৎপাদ কোনটা? এই যে উৎপাদ, তাই না? সরি, উৎপাদ হচ্ছে এই যে এটা। উৎপাদ কত? A2+। বিক্রিয়ক কত? বি, বি প্লাস। তো এখন কথা হচ্ছে উৎপাদের আয়নের ঘনমাত্রা, উৎপাদের হচ্ছে A2+, ঘনমাত্রা হচ্ছে 0.05, এবং এর পাওয়ার কি থাকবে? এর বিক্রিয়া, মোট যে বিক্রিয়াটা আছে, মোট বিক্রিয়ায় এই যে A2+ এর সামনে আসলে কত আছে? 1, তার মানে এর পাওয়ারও হবে 1। এবং পরবর্তীতে দেখো B2+, B2+ এর ঘনমাত্রা আমাকে নির্ণয় করতে হবে। তো এখন এর আসলে সামনে মোল কত আছে? 2, তার মানে এর পাওয়ারও হবে 2, তার মানে B2+ এর ঘনমাত্রা হচ্ছে 0.01, এর পাওয়ার হবে হচ্ছে 2, ঠিক আছে? তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ই সেলের মান আসবে হচ্ছে 1.8989 ভোল্ট, ঠিক আছে? আমার এটাই হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, এখন ইএমএফ এর মান আমরা বের করলাম। তো এখন দেখি কোষ্ঠীর মোট বিভব। আশা করি এটাও পারবা, কারণ এটা একই রকম, মানে সবই ম্যাক্সিমাম জিনিসই একই। আচ্ছা, তো এটা বাইরের কাজ করবো আমরা। এখানে তোমার ইএমএফ সেল বা হচ্ছে আমার যে কোষ বিভব, এখান থেকে মেইনলি আসবে তোমার কোষ বিভব নির্ণয় করো, অথবা পাত্রে রাখা যাবে কি যাবে না, অথবা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটি ঘটবে কি ঘটবে না, এই রিলেটেড ম্যাথ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আশা করা যায় এই যে কোষ বিভব, যে আছে আছে প্রতি বছর, প্রতি বছরের সব ম্যাথ গুলো আশা করি পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।